উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকের এই ভিডিও ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি হারুন সালেমের মাসি গল্পটি নিয়ে। আমি তোমাকে কথা দিচ্ছি, বলা যেতে পারে এটা আমার চ্যালেঞ্জ। আজকের এই ভিডিও ক্লাসটি প্রায় 40 মিনিটের ক্লাস, এটা যদি মনোযোগ দিয়ে তুমি করো, আমি এটা লিখে দিতে পারি, এই গল্প নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। গল্পটি আকৃতিতে অনেক বড়, এর আগে গল্পের খানিকটা অংশ আমি পড়িয়ে দিয়েছিলাম। আজকের এই ক্লাসে বাকি থাকা সম্পূর্ণটা পড়িয়ে দেব। যারা প্রথম পর্বের ক্লাসটা মিস করেছো তারা ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে পুরনো ক্লাসটা দেখে নিও। গত পর্বে আমরা গল্পের কি কি পড়েছি। হারুন সালেম একটা ছোট্ট বাচ্চা ছেলে, যার ডাকনাম হারা। তার মা হঠাৎ একদিন মারা যায়। তার মায়ের বান্ধবী ছিলেন গৌরবী। গৌরবীর ছেলে মেয়ে তাকে খেতে দেয় না। গৌরবী সহায় সম্বলহীন একজন বিধবা মহিলা। সেই বিধবা মহিলা এখন দুশ্চিন্তায় পড়ে যে হারাকে আমি কি করে মানুষ করব, বা হারার কি হবে। অন্যদিকে হারার তিন কুলে কেউ নেই, হারা অনাথ। এই হারুন সালেম বা হারার মা কি করে হয়ে উঠল গৌরবী? একটা মুসলমান ছেলের, একটা অনাথ মুসলমান ছেলের মা কি করে একজন হিন্দু বিধবা বয়স্কা মহিলা হয়ে উঠলেন? সেই গল্প হলো হারুন সালেমের মাসি। এটা শুধু গল্প নয়, যারা সাম্প্রদায়িক মনোভাবাপন্ন, যারা কট্টরপন্থী, এই গল্প তাদের গালে একটা চড় কষিয়ে দেবে। এই গল্প আমাদের ভালোবাসার পাঠ শেখাবে, শেখাবে মা এবং সন্তানের চিরন্তন যে সম্পর্ক, তার মূল্যবোধ শেখাবে, সম্প্রীতির পাঠ। এজন্য শুধু নাম্বার পাবো, পরীক্ষায় ভালো লিখতে পারবো এজন্য নয়, অন্তর থেকে একজন মানুষ হয়ে উঠবার জন্য। ভারতবর্ষের যে মূল সুর বসুদেবা কুটুম্বকম, কিংবা আমাদের বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটার সার্থক প্রতিফলন নিজের জীবনে ঘটানোর জন্যেও এই গল্পটা সত্যি সত্যি মন থেকে পড়া উচিত। আজ আমি গল্পটা পড়াবো, তার আগে একটা অনুরোধ, ভিডিওটা বা ক্লাসটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আমি অনুরোধ করব, অনেকেই হয়তো আমার উপর একটু অভিমান করেছো, স্যার অনেকদিন ফোর্থ সেমিস্টারে ক্লাস দিচ্ছে না, এজন্য। তাই তাদের কাছেও ভিডিওটা পাঠিয়ে দিও আর বলো স্যার কাউকে ভুলে যায়নি, সবার জন্য পর পর ক্লাস আসবে। আর কথা বলবো না, শুরু করি আজকের ক্লাস। হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে। গৌরবী লক্ষ্য করল হারা ঘুমোতে শুয়েছে, কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, গুমরে কাঁদছে। বুঝি মার কথা ভাবে, গৌরবী অস্ফুটে বলল। গৌরবী ধীরে ধীরে, অত্যন্ত অস্পষ্টভাবে বলল, বুঝি মার কথা ভাবছে ও। তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল। চাটাই হলো মাদুরের মতো, যেটা পাতিয়ে বসা বা শোয়া যায়। হারার গায়ে হাত দিয়ে বলল, কাত ফিরে শো হারা, স্বপ্ন দেখিস, ভয় কি? দেখবে অনেকে স্বপ্ন দেখে ভয় পেয়ে চিৎকার করে ওঠে, অনেকে কান্না করে, অনেকে চোর চোর বলে চিৎকার করে। তখন একটু তাকে ঠেলা দিলে, ওট ওট, পাশ ফিরে শো বললে তার স্বপ্ন ভেঙে যায়, সে নিশ্চিন্তে ঘুমোতে পারে। গৌরবী বুঝতে পারছে মায়ের চিন্তায় চিন্তিত হারা মায়ের কথা ভাবছে, মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছে, কাঁদছে। এই জন্য হারাকে একটুখানি গৌরবী ঠেলা দিয়ে সরিয়ে দিল। গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল। দেখবে গ্রাম বাংলার এই রীতি কিন্তু আজও প্রচলিত। ঘুমানোর আগে মা ঠাকুমারা, দিদিরা, তারা কিন্তু ঠাকুরকে নমস্কার করে স্মরণ করে ঘুমোয়। দিনমানে ও যা পায় না, স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায়। এইবার আমরা দেখব গৌরবীর স্বপ্ন দেখা। গৌরবী ঠাকুরের নাম নিয়ে শুলো। দিনমানে, দিনের বেলাতে গৌরবী যা পায় না, অনেক সময় স্বপ্নেও তা পেয়ে যায়। এই যে কথাটা, এই কথাটা না শুধু গৌরবীর জীবনের জন্য না, সমস্ত গরিব মানুষের জীবনেই হয়তো সত্যি। যে হয়তো খুব গরিব, খেতে পায় না, সে স্বপ্নে দেখে 5 তারা রেস্তোরাঁয় বসে সে পোলাও বিরিয়ানি খাচ্ছে। যার গাড়ি নেই, গাড়ি কেনার খুব শখ, সে হয়তো স্বপ্নে, সে দিনের বেলায় যেটা পায় না, সে হয়তো গাড়ি চালাতে পারে না, তার নেই, টাকা নেই, বন্ধুরও গাড়ি নেই,
সে কিন্তু রাতের বেলায় স্বপ্ন দেখে যে আমি গাড়ি চালাচ্ছি। গৌরবীর ক্ষেত্রেও তাই। স্বপ্নের মধ্যে গৌরবীর মাথায় তেল জবজব করে। এই যে যে কথাটা, এটার মধ্যে কত দারিদ্র্যের চাবুক আছে তুমি ভাবতে পারছো? মাথায় দেওয়া তেল পর্যন্ত গৌরবীর নেই, এত গরিবের গরিব সে। সে স্বপ্নে দেখে তার মাথায় তেলে জবজব করছে, অর্থাৎ সে তেল সিঁদুরে সুন্দরী। এখানে সিঁদুর মানে বিবাহিত মহিলারা সিঁদুর পরবে এটা নয়, গ্রাম বাংলার কথা। তেল সিঁদুর দিয়ে এসেছে। যখন কেউ খুব সুন্দর সেজে গুজে আসে তখন মায়েরা বলে, দেখ দেখ কি সুন্দর তেল সিঁদুর দিয়ে এসেছে। তো গৌরবী স্বপ্ন দেখে তার মাথায় জবজব করছে তেল, পরনে গোটা কাপড়। আবার দারিদ্র্যের সেই চাবুকটা কিন্তু লেখিকা পাঠকের গায়ের ওপর মারছেন। আমরা বুঝতে পারছি গৌরবী কতটা গরিবের গরিব। তার পরনে গোটা কাপড় থাকতো না, হয়তো ছেঁড়া কাপড়, সেটাই সেলাই করে কোনো মতে পরতো। তাই সে স্বপ্নে দেখে তার পরনে গোটা কাপড়। পেটে ভাত থাকতো না, স্বপ্নে দেখছে পেটে ভাত। স্বপ্নেই গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে, বাস্তবে নিবারণ তো মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। গৌরবী স্বপ্নে দেখে তার সেই লম্পট ছেলে, তার সেই কুলাঙ্গার ছেলে তাকে মাথায় করে রাখছে, মায়ের খুব যত্ন আত্তি করছে। আজ স্বপ্নে ওকে হারার মা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে। দেখো, আমরা স্বপ্নে দেখি আমাদের প্রিয়জনেদেরই, যা আর পাওয়া যাবে না, যা হবে না, যা ভুল, যা মিথ্যে, গৌরবী সেই স্বপ্নগুলোই কিন্তু একে একে দেখছে। হারার মা তো নেই, আজকে সে হারার মাকে স্বপ্নে দেখছে। হারার মা হাত ধরে তাকে নিয়ে যাচ্ছে এক আশ্চর্য দেশে। সেখানে থানকুনি পাতা, দুর্ব ঘাসের মেলা। হারার মা গৌরবীকে এমন এক জায়গায় নিয়ে গেছে, সেখানে প্রচুর দুব্ব শাক, থানকুনি হয়ে রয়েছে, যেগুলো বিক্রি করে গৌরবী টাকা উপার্জন করতে পারবে। মাদার গাছের ছায়ায়, এক ধরনের কচা জাতীয় গাছ মাদার গাছ, ঢেকি শাকের জঙ্গল, এত শাক পাতা সব দুহাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ। একজন নিরন্ন মহিলার কাছে মনে হচ্ছে এটাই স্বর্গ। কেন মনে হবে না বলো তো? এই শাক পাতা বেচেই তো গৌরবী উপার্জন করে। তার উপার্জনের এত সামগ্রী দেখে গৌরবী আনন্দিত। হ্যাঁ, তোমার আমার সামনে অনেক শাক পড়ে থাকলেও আমরা পাত্তা দেব না, আমরা ফিরেও তাকাবো না, কারণ আমরা দুমুঠো খেতে পাই। বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমরা হয়তো খেতে বসি, ভাতের সঙ্গে ভালো তরকারি, মাংস, পোলাও, পনির না পেলে খাই না, মুখ ঝামটা দিয়ে মাকে বলি, যাও যাও, এ খাওয়া যায়, মানুষে খায়। কিন্তু ভেবে দেখেছো নিরন্ন মানুষগুলো শুধু একটু গরম ভাত পেলে কতটা আনন্দিত হয়? তারা বলে আজকে আমরা গরম ভাত খেতে পেরেছি। ভেবে দেখো, এখানে তাই জানো তো, গৌরবী এই শাক পাতা দেখে মনে হচ্ছে এই তো আমার কাছে স্বর্গ। তার স্বর্গ আর হারার মার স্বর্গ কি এক হতে পারে? নাকি সব গরিবের স্বর্গ আসলে এক? কি মারাত্মক হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো কথা বলো তো, এটা আন্ডারলাইন করবে। গৌরবী জানে হারার মা তার ধর্মের নয়। হিন্দুদের ধর্মে স্বর্গ আছে, মুসলমানদের ধর্মেও আছে, নাম বেহেস্ত। আজকে তার মনে হলো, আচ্ছা, হারার মার স্বর্গ আর আমার স্বর্গ কি এক? নাকি গরিব মানুষের কোনো ধর্ম হয় না, তাদের সবার স্বর্গ এক হয়? সকালবেলা গৌরবী হারাকে বলল, খালপাড়ে যা হারা, খালপাড়ে যা, যোশীকে বল আমার দেহ ভালো না, আমার শরীর ভালো নেই, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে কাল রাতে কোথায় ছিলি, বলিস মাছির ওটনে, মনে থাকবে। গ্রাম্য সংস্কার। হারাকে গৌরবী মায়ের মতো ভালোবাসছে, কিন্তু গৌরবীর সমাজের প্রতি ভয় আছে। তাই সে বলছে, যদি কেউ বলে কোথায় ছিলি, বলবে আমি মাসির উঠোনে ছিলাম, ঘরে ছিলি এটা কাউকে বলিস না। হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো। বাচ্চা মানুষ, ভুরু কুচকে ভাবলো কি বলছে মাসি। ও বুঝেছি, সব কথা ওর মনে থাকে না, সেই জন্য ও কর গোনে, হাতের কর গোনে, একটা কথা, দুটো কথা, তিনটে কথা, মাসি তিনটে কথা বলতে বলেছে, এই রকম।
নয়তো সুতোয় গিট দেয়। তুমি আমায় বলতে পারো স্যার সুতোয় গিট দিয়ে কর গুণে কীভাবে বোঝা যায়? ধরো আমি তোমাকে বললাম তুই প্রথমে বিকাশের কাছে যাবি, এই খাতাটা দিবি। 2, আকাশের কাছে গিয়ে এই জিনিসটা আনবি। তারপর সুচরিতার বাড়িতে গিয়ে এই গাছের পাতাটা আনবি। ও গিট দিয়ে নিত 1 2 3, তার মানে আমাকে 3টে কাজ করতে বলেছে বা হাতের করে গুনে নিত। এইভাবে মনে রাখার চেষ্টা করতো। হারা বলল লকার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর লখার মাকে আমরা হারুন সালেমের কথা থেকে বুঝতে পারলাম যোশী ওরফে যশোদা, মানে যশোদা যার নাম তাকে যোশী বলে ডাকি, তার ছেলের নাম লখা। তো লখার মা হচ্ছে যোশী। বললো লখার মাকে বলবো মাসির দেহ ভালো নয়। আর গৌরবী মনে করিয়ে দিচ্ছে যদি কেউ বলে রাতে কোথায় ছিলি, বলবো মাসির ওটনে। এই তো এই ন্যাকড়াটা নে রে হারা, থানকুনো পাতা তুলবি। গৌরবী বলল ঠিক আছে যা, আর এই ন্যাকড়াটা নিয়ে যা, একটা কাপড়ের টুকরো, এখানে থানকুনি পাতা তুলে কাপড়ে পোটলা বেঁধে নিয়ে আসবে। গৌরবী হাঁড়ি পাতিল নেড়ে চেড়ে কগাল মিয়ানো চাল ভাজা পেল। বাড়ির হাঁড়ি কলসি যা আছে সেগুলো নেড়ে চেড়ে দেখলো কি আছে, দেখলো মিয়ানো চাল ভাজা, মানে নরম হয়ে গেছে, মিইয়ে গেছে। ওই দেখবে যে মুড়ি টুড়ি বাইরে রাখলে, চানাচুর বাইরে রাখলে কেউ একটা বিচ্ছিরি হয়ে যায়, ওই রকম চাল ভাজা পেল। হারাকে পোটলায় বেঁধে দিল, বললো নে জল খাস। যোশী যদি পারে জানি আমার উঠোন ঘুরে যায়। যে কোনো কারণে গৌরবী চাইছে যোশী তার বাড়িতে আসুক। আসলে গৌরবী যোশীকে ভালোবাসে, যোশীর মারফত তার জিনিসপত্র বিক্রি করতে পাঠায়। সে তাই যোশীর সঙ্গে পরামর্শ করবে হারাকে নিয়ে কি করা যায় বা হারাকে কিভাবে ভালো রাখা যায়, এই বিষয়ে পরামর্শ করবে বলেই হারাকে দিয়ে যোশীকে ডেকে পাঠালো। হারা চলে গেল। গৌরবী উঠোন ঝাড় দিল, শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে। মানে শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজ চলে, মানে জ্বালানি হিসেবে গাছের পাতা কাঠি ডাল এগুলো আর কি কাজে লাগানো যায়। গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গাই বিওলে বকনা বাছুর এনে পালতো। গৌরবীর মনে পড়ল বামুনদের ব্রাহ্মণ বাড়ির গাই বিওলে, মানে গরুতে বাচ্চা দিলে বকনা বাছুর এনে, বকনা বাছুর মানে মেয়ে বাছুর এনে পালতো, মানে পুষতো। বাছুর বড় হতো, তার খোল খড় গুড় সব খরচা মা দিত, গোবর দিয়ে ঘুটে দিত, গুল দিত। বড় হয়ে সেই গাই এক বিয়েনি হলে মা গাইটা ফেরত দিত, বাছুরটা মা পেত। তার মানে এইটা গ্রামে কিন্তু চলে। আমি কিন্তু ছোটোবেলায় দেখেছি, আমাদের বাড়ি এখনও গরু আছে, এইভাবে কিন্তু গরু নেওয়া হতো। কি হতো, যারা একটু গরিব তারা অন্যের বাড়িতে ধরো বাছুর হয়েছে, মেয়ে বাছুর বেসিক্যালি, তারা বলতো কি এই বাছুরটা আমি নিয়ে পুষবো। ধরো আমি কারোর বাড়ি থেকে একটা বাছুর নিয়ে আসলাম, সেই বাছুরকে যা যা খাওয়াতে হবে, ধরো আমি ম্যাশ খাওয়ালাম, ভুসি খাওয়ালাম, খোল খাওয়ালাম, গুড় খাওয়ালাম, চাল খাওয়ালাম, ভাতের মাড় খাওয়ালাম, ঘাস খাওয়ালাম, সব আমার পয়সায়। বাছুরটাকে খাইয়ে বড় করব। যে গোবর হবে, গোবর কিন্তু আমার, গোবর দিয়ে আমি ঘুটে টুটে দেব। তারপর এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত, মানে যেই সেই বাছুরটা বড় হয়ে একটা বাচ্চা দিত, বাচ্চাটা রেখে ওই বাচ্চা দেওয়া গরুটাকে যার বাড়ি থেকে আর কি ধার নেওয়া হয়েছিল তাকে আবার ফেরত দেওয়া হতো। এই রকম একটা প্রথা ছিল। বকনা হলে পালো, এড়ে হলে যাদের হাল আছে তাদের কাছে বেচো। মানে যে বাছুরটা পাওয়া যাবে সেই বাছুর যদি বকনা বাছুর হয়, মেয়ে বাছুর হয়, তাহলে সেটা পোষা গেল। আর যদি ছেলে বাছুর হয় তাহলে যারা হাল বলদ চালায়, মানে যারা চাষের কাজে ছেলে গরু নেয়, তাদের কাছে বিক্রি করে দেওয়া হতো। এই গ্রামে যে মানুষ বলতে নেই, মানে এই গ্রামে তো সেরকম মানুষ নেই। গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয়, নিজের বলতে একটা ছাগল একটা বকনা গাই থাকলে কি গৌরবীর আজ এই দশা হয়? গৌরবীর মনে হলো এই গ্রামে যদি ওরম কারো কাছ থেকে একটা গরু আর কি পেতাম, তাকে খাইয়ে পরিয়ে মানুষ করে বাছুরটা রেখে দিতাম, তারপর দিব্যি সেই বাছুরকে লালন পালন করে তার দুধ, পরবর্তীকালে তার গোবর দিয়ে সংসার চালানো যেত।
কিন্তু আমি যে গ্রামে থাকি এখানে তো লোকই নেই। কারো কাছে যদি ওরম একটা বাছুর পেতাম, কেউ যদি আমাকে এরম একটা বাছুর পুষতে দিত, তাহলে সমস্যা হতো না। থলিতে চাল সামান্যই ছিল। চালে, ডুমুরে, মোচার কোলের কচি ফুলটায়, নুনে একসঙ্গে জাউ বানিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। ঘরে যেটুকু সামান্য চাল ছিল সেই চাল, এতে তো ডাল তরকারি বানানোর মতো কিছু নেই, হলুদ তেল নুন নেই। সেই চাল নিয়েছে। ডুমুর গাছের ডুমুর, ছোট ছোট ফল হয়, সেই ডুমুর নিয়েছে। মোচার কোলের কচি ফুলটায়, গাছে কলা গাছে যে ফুল হয় মোচা, তার একদম আগার দিকে কচি কচি যে ফুলের পাপড়ি টাপড়ি থাকে, ওই ফুলের ডাঁটার মতন, ওইগুলো আর নুন দিয়ে একসঙ্গে জাউ, জাউ মানে পায়েস বা খিচুড়ির মতো বানিয়েছে। এখন গৌরবী ভাবছে এরপর আমি আর হারা কি খাবো। এখন গৌরবীর হারার মার উপর একটু অভিমান হচ্ছে। কি বেয়াক্কেল মানুষ, কি অবিবেচক, মানে হারার মা কি বেয়াক্কেল, কি অবিবেচক, কোনো বিচার বুদ্ধি নেই। সাতকুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়। গৌরবীর ভয় হচ্ছে, হারার মা আমার কাঁধের উপর তার ছেলে রেখে নিশ্চিন্তে মারা গেল। এখন আমি কি করে আমার জাত রক্ষা করব, এই ছেলেকে নিয়ে থাকবো কি করে। খুব রাগ হতে লাগলো গৌরবীর। কিন্তু অনেক বেলায় হারা যখন এসে বলল, মাসি মেটে আলু রান্না করবা, মানে মাসি মেটে আলু রান্না করবে, তখন গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। দেখো ওইটুকু একটা বাচ্চা ছেলে বুঝতে পারছে গৌরবীর কতটা গরিব, তার জন্য সামান্য রান্নার সামগ্রী এনেছে। গৌরবীর মুখ হাসিতে ভরে গেল। মানে এতক্ষণ এরপর কি খাবো এই নিয়ে চিন্তা ছিল। গৌরবী ভাবলো মেটে আলু এক ধরনের আলু হয়, ওই মাটির নিচেও হয় আবার গাছেও ছোট ছোট আলু হয়, ওই আলু সিদ্ধ করে খাওয়া যাবে। তাই গৌরবীর মুখ হাসিতে ভরে উঠল। গৌরবী বলছে, কত বড়টা রে, কোথায় পেলি? আরে কি বড় আলু, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল। হারা কর গুনে গুনে বলল, মাসিকে দিস হারা, আর বলিস। কি? গৌরবী বলছে, আর কি বলতে বলেছিল তোর মা? মাসির পা ধরে পড়ে থাকিস। দেখো হারার মা মুসলমান মহিলা আয়েশা বিবি বা আয়েশা বিবি মরবার আগে বুঝতে পেরেছিল আমার ছেলেকে রেখে এই পৃথিবী থেকে আমি বিদায় নিলে আমার ছেলেকে খাইয়ে পরিয়ে বাঁচাতে পারবে, যাকে সমাজ পঙ্গু, অসহায়, বিধবা বলে, হিন্দু বাড়ির সেই গৌরবী। এটাই তো ধর্ম, এটাই তো ভালোবাসা, এটাই তো সম্পর্কের মেলবন্ধন বলো। আজকে চারিদিকে শুনি মন্দির ভাঙার খবর, মসজিদ ভাঙার খবর, ধর্ম নিয়ে হানাহানি, কাটাকাটি, মারামারি, এগুলো কি সত্যিই ধর্ম? হ্যাঁ, আমি কট্টর পন্থার বিপক্ষে। জোর করে কাউকে কোনো নাম বলানো, মন্দিরে কোনো মাংস ফেলে রাখা, আমি সব কিছুর বিপক্ষে। কিন্তু ভালোবাসার পক্ষে তো আমাদের দাঁড়াতে হবে, তাই না? কি বলো তুমি, আমায় লিখে জানিও। গৌরবী এটা শুনে বলছে, হ্যাঁ ভুলেছিল, মানে তোর মা এত বড় কথা বলেছিল। মানে গৌরবী এতকাল সারা সংসার যাকে দুচ্ছাই করেছে, মেয়ের বাড়িতে যে গৌরবীর মনে হয়েছে আমি বাড়ির এঁটো কাটা, ছেলের বাড়িতে গৌরবীর দাম নেই, ঘাড় ধাক্কা দিয়েছে, গৌরবীকে কেউ পৃথিবীতে গুরুত্ব দেয়নি। আজকে গৌরবীর মনে হচ্ছে আমার সংসারে এতটা দাম, সত্যি কথা বলেছিল। গৌরবীর শুকনো বুকে কিসের যেন ঢেউ লাগলো। কিসের ঢেউ? মাতৃত্বের ঢেউ। গৌরবীর বুকটা তো শুকিয়ে গেছে, সে মা ডাক শুনতে চায়। মা কি করে? সন্তানকে বাঁচিয়ে রাখে, আগলে রাখে। মায়ের কাছে সন্তান সবচেয়ে নিরাপদ। মা না খেয়ে থাকবে, মার উপর গুলি পড়বে, আঘাত আসবে, তবু মা সন্তানকে বুক দিয়ে আগলে রাখে। তো গৌরবীর মাতৃত্ব তো কবে শুকনো হয়ে গেছে, শূন্য। ছেলেও দাম দেয়নি, মেয়েও দাম দেয়নি, কিন্তু আজকে সেই গৌরবীর শুকনো বুকে মাতৃত্বের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী মানে ওর মেয়ে যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে, ঘর নিকোনো মানে হচ্ছে ওই গোবর গোলা জল আর কাদা মাটি দিয়ে ঘর ল্যাপা, যাদের মাটির ঘর তারা কিন্তু এটা করো। ঘর নিকোতে নিকোতে
বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভিতর এমনি হতো বটে। মায়ের মন, সন্তান কেঁদে উঠলে মায়ের মন ব্যাকুল হয়ে ওঠে। আজ অনেক বছর পর, গৌরবী তো সবে সন্তান জন্ম দিয়েছে এমন নয়, তার ছেলেপুলের ছেলেপুলে হয়ে গেছে। সেই বৃদ্ধ মায়ের বুকে কিন্তু আজ সন্তান স্নেহের স্রোত বইছে। নিবারণ ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবীর নিজেকে শুধু ইটো পাতা মনে হতো। মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা ফেলে দিলেই হয়। গৌরবীকে ছেলে বাড়ি থেকে তাড়ানোর পর মেয়ের বাড়িতে থাকতো। জামাই চাকরি হারানোর পর মেয়ের বাড়িতেও গৌরবী থাকতে পারেনি। গৌরবীর মনে হতো ওই বাড়ির এঁটো পাতা, মনসা পুজোর ঘট, গত বছরের পুরনো ঘট, ভয়ে কেউ ফেলছে না, এই রকম অপ্রয়োজনীয়। হারার মা ওর কথাই হারাকে বলেছিল? মানে যে নিজের ছেলে মেয়ের কাছে অবহেলিত, ব্রাত্য, যার দাম নেই, হারার মা মরবার আগে তার কথা বলে গেছে। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ। গৌরবীরও যে সমাজে প্রয়োজন আছে, তারও যে বেঁচে থাকতে হবে, গৌরবী সেটা বুঝতে পারল। গৌরবী সামান্য স্নেহ মমতায়, মিষ্টি কথায়, আবেগে গলে যেতে পারে। এখনো নাক টেনে চোখ মুছে বলল, মানে এই কথা শুনে না গৌরবী কাঁদছে। নাক টানা মানে মানুষ যখন কাঁদে, বড় মানুষ, মানে উনি তো বৃদ্ধ প্রায়, মানে হাউমাউ করে কাঁদতে পারছেন না, হৃদয়ের ভিতর কান্নাটা মোচড় দিচ্ছে, চোখ থেকে জল ঝরছে, গলা কাঁপছে। নাক টেনে বলল, দুঃখী আর এক দুঃখীর মন বুঝে তাই বলেছিল, হারা মেলা কর পুকুরে যা। মানে ও বুঝতে পারলো এক দুঃখী আর এক দুঃখীর মন বোঝে। একটা দুঃখী মানুষ আর একজন দুঃখীর হৃদয়কে বুঝতে পারে। যা 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 হারা, মেলা কর, স্নান করে নে, পুকুরে যা। বিকেলে যোশী এসে উঠোনে বসলো। যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী, মানে কলকাতায় যখন যাওয়ার হয় একদম দৌড়তে দৌড়তে যায়। এবার যোশীদের জীবনের কথা আমরা খানিকটা জানতে পারবো। ওদের পুরুষরা কোনোদিনও ভাত কাপড় দেয় না, যোশীর বড় দেয় না। ওদের মেয়েরা আশা করে না পুরুষরা ভাত কাপড় দেবে, যোশীরাও করে না। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে। এখানে এই যে অনেকেই বলছে যোশীরা মানে কি, আমি এটা অনলাইনে কিছুদিন আগে পড়িয়েছি, এক ভাই প্রশ্নটা করেছিল। যোশীরা বলতে যোশীদের মতো অন্যান্য মেয়েরা, এরা স্বামীর কাছ থেকে ভালোবাসা পায় না, স্বামীরা এদের উপার্জন করে খাওয়ায় না, এরাই উপার্জন করে, পরিশ্রম করে। আর হ্যাঁ, লোকে কি বলবে এটার ভয়ে স্বামীকে ছাড়ে না, স্বামীর থেকে আলাদা থাকে না, বরং নিজে উপার্জন করে এনে স্বামীকে প্রতিপালন করে। যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে, ছেলেপিলোকে জন্তুর মতো জাঁপটে ভালোবাসে, আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে, মানে অত্যন্ত যত্ন খাতির করে, ভুলিয়ে রাখে। কারণ ওই বললাম লোকলজ্জা। গ্রামে একজন স্বামী ছাড়া মহিলা, যার স্বামী ছেড়ে চলে গেছে, বিবাহ বিচ্ছিন্না মহিলা, আজও কিন্তু সমাজের কটু কথা শোনে। যোশীর নাকটা চাপা, কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের। হরতনি কি বলতো, ওই যে পান পাতার মতন একটা শেপ থাকে দেখবে ওই তাসের মধ্যে, ওইটাকে হরতন বলে। হরতনি ছাদের মানে হরতনির মতো দেখতে, অনেকটা হরতনির মতো আকারের, গড়নের। চোখ দুটো সদাই ঘোরে, মানে এদিকে ওদিকে চঞ্চল চটুল তাকায়, এদিকে ওদিকে। সবাই বলে যোশীর চোখ এড়িয়ে কেউ যেতে পারে না, হাড়ির ভেতর চাল আছে না ধান আছে, যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে। মানে যোশী খুব ট্যালেন্টেড, খুব মানে ট্যালেন্টেড মহিলা, খুব পজিটিভ, মানে খুব চঞ্চল। কি গো মাসি, কি বলবে? যোশীর এই গাঁয়ে পড়ে গাঁ দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর। তবে এখন গরজ তার, কিন্তু এখন অপছন্দ হলে কিছু করার নেই, গরজ বা দরকার গৌরবীর। তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে হারানা গৌরবীকে বলছে, হ্যাঁ হ্যাঁ বলো মাসি কি বলবে, বলেই হঠাৎ যোশী দেখতে পেয়েছে, এই ওটা হারানা।
ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসলো, মানে একটু ভয় পাচ্ছে কিন্তু হাসি দেখানোর চেষ্টা করছে, মানে শুকনো হাসি হাসলো। দলে নিতে হবে যোশীকে। গৌরবী ভাবলো যোশীকে আমার দলে রাখতে হবে, তাহলে আমি হারার জন্য একটা ব্যবস্থা করতে পারবো। নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে যোশী, দুটো ভাত খায়, উঠোনে ঘুমোয়, ঘর ধরে উঠে বসে না তো। দেখো দেখো বাবা, ছোঁয়ানে পায়ে একাকার করো না। এবার যোশী সঙ্গে সঙ্গে বলছে, দেখো কুসংস্কার, এই ওখানে খায় ঠিক আছে, তোমার ঘরে ওঠে না তো, দেখো দেখো আবার ছোঁয়াছুঁই করে একাকার করে দিও না। না না, উঠোনে থাকে, ওর শানকিতে খায়। এখানে শানকি মানে হচ্ছে পিতলের ছোট ছোট থালা, তাকে বলে শানকি। ওর শানকিতে খায়। আমি উপর থেকে ভাত দিই, মানে আমি উপরের থেকে ভাত ছুঁড়ে মারি, ওর থালায় পড়ে, আমি ওকে ছুঁইও না। ওর কেউ নেই, যোশী বলছে। উত্তরে গৌরবী বলছে, তাই তো তোরে শুধোয় যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? যোশী বলছে, আমি কি জানি। গৌরবী, থাকার মধ্যে তো ওই ঘরটুনি শুধু, ওই হারার থাকার মধ্যে তো শুধু ওই ঘরটা আছে। ও, ঘর আবার ওর কি? ওর ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দের কাছে। যোশী বলছে, ও, তুমি বলছো ওর ঘর আছে? ঘরও নেই, ওই ঘর বন্ধকে দেওয়া তোমার আত্মীয় মুকুন্দের কাছে। তাই নাকি? নয়তো কি? হা ভগবান। এবার যোশী বলছে, একটা কাজ করতে পারি। কি? দেখো যোশী কতটা নিষ্ঠুর, শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে। ওই ছেলে? তবে আমার কি? তোমার মাসি ভীমরতী ভিক্ষে করে খাবে, না খায় না খাবে, তোমার কি আমার কি? যোশী, সেই কথা সত্যি, তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা, লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। মানে যোশীর মতো শ্রমজীবী মহিলারা জীবনে কারো কাছে দয়া দাক্ষিণ্য ভালোবাসা পায়নি। সামান্য উপার্জনের জন্য এদের ভয়ঙ্কর পরিশ্রম করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে বলে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। খুব ইম্পর্টেন্ট লাইন। মানে যোশী জীবনে কোনোদিন কারো কাছ থেকে দয়া সহানুভূতি পায়নি, এজন্য কেউ কাউকে দয়া করছে এটা দেখলে ওর গপিত্তি জ্বলে ওঠে। গৌরবীর কথা শুনেও সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলে, তোমাদের দেশের রীতিকানুন জানি নে মাসি, তবে মুকুন্দবাবু জানলে তোমায় খেদা করবে। আমাদের এই জিনিসটা পড়া ছিল, তোমরাও মনে করতে পারবে। গৌরবী মুকুন্দের দেওয়া জমিতে থাকে। এবার যোশী বলছে, তোমাদের দেশে কীরকম নিয়ম আমি জানি না, আমাদের এলাকায় কিন্তু যদি কেউ শুনতে পারে, বিশেষ করে তোমায় যে থাকতে দিয়েছে মুকুন্দবাবু যদি শোনে তুমি বাড়ি মুসলমান উঠিয়েছ, তোমায় খেদাবেন, এখান থেকে খেদা করবেন, তাড়াবেন। গৌরী বলছে, খেদা করবে কি রে? মুকুন্দ আমার কে হয় জানিস? মানে বলতে চাচ্ছে, আমি তো মুকুন্দের পিসি হই, জানিস? আসলে এই জায়গাতে বুঝতে হবে, মুকুন্দ কিন্তু গৌরবীর অসহায় অবস্থা দেখে তাকে থাকার জায়গা দিয়েছে এমনটা নয়। মুকুন্দ জমির কারবার, একটা জমিতে যদি কেউ না থাকে, জাস্ট ফাঁকা জমি পড়ে রয়েছে, কেউ দখল করে নিতে পারে, যাতে কেউ দখল না করতে পারে, তাই মুকুন্দ ভাবলো এই বুড়ি কয়দিন পরে মারা যাবে, একে আমার জমিতে একটু জায়গা দিই। এটাই হয়েছিল বিষয়। এবার মুখের উপর দেখো যোশী কি বলছে, আপন জানা, তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্তা ভাত খাও। বলছো, উরি বাবা, অত বড় লোক তোমার আপনজন, তাই না? এই জন্যেই তো তোমার এত আপনজন যে তুমি জল ঢালা পান্তা ভাত খেয়ে দিন কাটাও একবেলা, আর কিছু খেতে পাও না, শাক পাতা কুড়ো। এখানে একদম নিষ্ঠুর সত্যি কথা কিন্তু যোশী বলছে, যে ও তোমার আত্মীয়, আত্মীয় হলে একবেলা খেতে দিত তোমায়, দেয়? তুমি তো নিজেই শাক পাতা কুড়িয়ে পান্তা ভাত খেয়ে বাঁচো। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলে, দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি? মানে বলছে, তোমায় যদি দয়া দেখিয়ে তোমার ওই মুকুন্দ কোনোদিন দুটো মুড়ি খেতে দিত, তাহলে নাই বুঝতাম তোমার আত্মীয়। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যের ভালো করতে।
আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে ও বুঝুক গা। দেখো কি ভয়ঙ্কর আর কি কথা বলছে যোশী, যে ওকে আমি শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে বাঁচুক, মরে মরুক, যা পারে করুক। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আটি চুষে পচা কলা বেলটা খেয়ে ফুটপাতে ঘুমিয়ে অমন লাখো লাখো ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হয় হবে, এবার একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই। গৌরবী বলছে আচ্ছা, মানে গৌরবী পরামর্শ নিতে বেসিক্যালি ডেকেছে যোশীকে। বলছে আমি কি আমার ছেলের কাছে যাব? সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলি টেনে নিচ্ছে, তোমার কথা শুনবে? যোশী বলছে তোমার ছেলে এখন বড় লোক, বাড়িতে চাপা কল বসিয়েছে, ইলিটিরি মানে কারেন্ট নিচ্ছে, তোমার কথা এখন শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হতো? তাহলে তাহলে কি, নিজের কপালকে বলো গে। যোশী বলছে তোমায় যদি মা বলে ভাবতো তোমার ছেলে, তোমার এই অবস্থা হতো, তাহলে তাহলে করছো, মরোগে তুমি তাহলে নিয়ে। যোশী উঠে দাঁড়ালো, বলে গেল খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি, তোমার ভাগ্যতা করি, মানে তোমার পায়ে পড়ি মাসি, তোমায় মানে আমি তোমার কাছে মিনতি করি, অনুরোধ করি, তুমি এইসব ছোঁয়াছুঁয়ি করো না। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ। দেখো এই যে যে যোশী চরিত্র, এ কিন্তু অসৎ বা নেগেটিভ চরিত্র না, এ খুব বাস্তববাদী চরিত্র, দয়া টয়া নেই শরীরে। বলছে দেখো ভালো পরামর্শই কিন্তু গৌরবীকে দিচ্ছে। মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি, দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দবাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করে ভাদ্রে, ভাদ্র মাসে এই বাড়িতেই মুকুন্দ মনসা পুজো করে। পাঁটা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম, পাঠা বলি দিল, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে বেজার হবেন গো, তিনি শুনলে ভীষণ রাগ হবেন, বেজার হওয়া মানে রাগ হওয়া, তিনি অত্যন্ত রেগে যাবেন। গৌরবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পায়ে ধরে, আর শোন মেটে আলু নিয়ে যা। মানে গৌরবী যোশীকে ওটুকু ঘুষ দিতে চাইছে, মেটে আলুটা, যে যা যোশী কাউকে বলিস না, এখনই যদি লোক জানাজানি হয় কি হয়ে যাবে। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করবে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী সাত পাঁচ ভেবে কাপড়খানা কাচতে বসল। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, মানে গৌরবীর মাথায় নানা রকম ভাবনা আসছে। কাপড় কাচতে গেছে, ভাবছে না ছেলের কাছে গেলে ছেলে যদি বলে মা আমার কাছে এসে থাকো, আহা তেমন ভাগ্য কি হবে না? হারার মাকে ওরা গোর দিল, মানে কবরে দিল, হারাও এক মুঠো মাটি দিল, গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না? মানে গৌরবীর মনে হলো হারার মা মারা গেল, ছেলে কিন্তু মায়ের সৎকার করেছে, মাটি দিয়েছে, আর এখানে ধর্ম আলাদা, এখানে তো মাটি দেওয়ার প্রসঙ্গ নেই। আমি মরে গেলে আমার ছেলে কি একটু আগুন দেবে না মুখে? ভেবে গৌরবীর চোখ জলে ভরে গেল। এইবার গৌরবী নিবারণের বাড়ি যাচ্ছে। গৌরবী এসে পৌঁছলো ছেলের বাড়িতে। আমরা আগেই জেনেছি গৌরবী মুকুন্দের আর কি জমিতে, যেখানে এখন একটু মাথা গোজার ঠাঁই পেয়েছে, সেই জায়গা থেকে তার ছেলের বাড়ির দূরত্ব একটা দুটো প্ল্যাটফর্ম, অর্থাৎ ট্রেনে করে একটা দুটো প্ল্যাটফর্ম পার হলেই ছেলের বাড়িতে যাওয়া যায়। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠোনে চাপা কল, গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা। ছেলের বাড়ি এত সুন্দর, অথচ গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা, খড় আঠা এগুলো দিয়ে আর কি এরকম দলা বানিয়ে বিভিন্ন ফাঁক ফোকর ভরাট করা। বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। বাজা আম গাছ বলতে যে আম গাছে কখনো ফল হয়নি এমন একটা বড় আম গাছ, আর বকফুল এক ধরনের সাদা সাদা ফুল হয়, তার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়। সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খাটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল। এই রকম একটা জায়গাতে গৌরবী থাকে।
এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলে, দেখো নজর দিও না মা, নজর দিও না, দুই প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি। বৌমা বলছে, দেখো দেখো মা, আমাদের এইসব বাড়িঘর দেখে নজর দিও না। লা, নজর দিইনি। গৌরী বলছে, না না, নজর দিইনি। এসেছো সব, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার। জানি। আর দেখো। বউ আকাশের দিকে মুখ তুলে কি ভাবল, তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে, অর্থাৎ এই যে যে গৌরবীর নাতি, এখানে ছেলে বলতে গৌরবীর ছেলের ছেলে, ছেলে বেরিয়ে যেতে বউ অর্থাৎ গৌরবীর বৌমা পেট কাপড় থেকে, মানে ওই এখানে সায়া পেটিকোট এখানে আর কি থেকে দুটো টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন, এই আমার সুপুরি কেটে উপায় করা, সুপুরি কেটে আমি এই টাকাটা ইনকাম করেছি। দেখবে গ্রামে ওই খোসা থেকে সুপুরি ছাড়িয়ে অনেকে টাকা উপার্জন করে, অনেকে সুপুরি কুচিয়ে টাকা ইনকাম করে। এইভাবে এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে, যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই। দেখো বৌমা বলছে, হ্যাঁ তুমি ছেঁড়া বোড়া কাপড় পরে চলে এসছো, যে দেখবে সে কি বলবে, তোমার ছেলের কি নাম পরিচয় নেই নাকি? তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল, এই কথা তার একবারও মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্মি করে রাখে না কেন? গৌরবী বৌমার কাছ থেকে টাকা নিল, কিন্তু গৌরবীর মনে একবার ওই প্রশ্নটা জাগেনি। সহজ সরল মহিলা, যে আমাকে দেখে যদি আমার ছেলে সত্যিই এত দুঃখ লাগে, তাহলে আমাকে বাড়িতে এনে যত্ন করে রাখে না কেন? কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করলো, আশ্চর্যের আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। দেখো আজকের দিনে রেডিও এমন কোনো ব্যাপার না, কিন্তু আমরা যারা 90-এর দশকে জন্মেছি, আমরা কিন্তু টিভি দেখলে বলতাম, আরে বাবা এই বাড়িতে টিভি আছে। দেখো আজকের দিনে সবার বাড়িতে টিভি আছে, রেডিও তো কারো বাড়িতে এখন কেউ শোনেও না, ফোনে ফোনেও রেডিও আছে। কোত্থেকে এলো বউ, মানে কোথা থেকে পেলি বৌমা? দোকান থেকে। কত দাম বউ বল না। জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150? সেই সময় 150 টাকার কিন্তু অনেক মূল্য। গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায়, তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কোত্থেকে? গাছ থেকে পেড়ে এনে দেব? তবে একটা গরু কিনি, ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা দুই প্রাণী বেশ চালিয়ে নেব। দুই প্রাণী? ওর বৌমা বলছে, দুই প্রাণী মানে? ওই একটা গরিব ছেলে বউ, মাসি মাসি বলে। তার বাপ মা নেই? কেউ নেই। কেউ নেই? কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ তো মায়ের কথা শুনেই রেগে গেল। কিছুক্ষণ পরে ছেলে এলো, ছেলে মার কথা শুনেই রেগে গেল। ও, মাসি বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেবো, যাও যাও, মেলা বকো না। শোন নিবারণ, ছেলেটার কথা শোন। কি কথা? ছেলেটার মা। গৌরবী সব কথা বলল কাঁদতে কাঁদতে, নাক টেনে টেনে, যে মা মারা গেছে, এই হয়েছে এই। নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। কেন? নিবারণ যখন শুনছে তার মা বিধর্মী ছেলেকে ঘরে তুলেছে, অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নাইলে এমন শত্রু আর কে হবে? বলছে, তুমি না হলে আমার শত্রু আর কে হবে? ওর মা বলছে, আমি তো শত্রুর নয়তো কি? এই কথা প্রচার গেলে আর তোমার আমার প্রায়শ্চিত্তি করতে হবে না? এই কথা যদি চারিদিকে প্রচার হয় যে তুমি বাড়ি মুসলমান ঢুকিয়েছো, তাহলে আমার তোমার উভয়ের প্রায়শ্চিত্ত করা লাগবে। কেন প্রায়শ্চিত্তির কেন? আমি কি তাকে ঘরে রেখেছি না হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, আর তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি, এতে প্রায়শ্চিত্তের কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার, প্রায়শ্চিত্তি করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব তুমি বোঝো? যাও যাও, মেলা বকো না। মানে বলছে, আমার ছোট মেয়ে আছে, আমার মেয়ে তো বিয়ে দিতে পারবো না প্রায়শ্চিত্ত না করলে, লোকে বলবে মুসলমান ঘরে তুলেছিল, এরা মুসলমানের সঙ্গে ছোঁয়া ছুঁই করে। সেই সময় সমাজে ছোঁয়াছুঁই ব্যবস্থাও কিন্তু প্রবল ছিল। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও,
আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব। কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে, মানে ওই গণ্ড গ্রামে, ওই অজপাড়া গায়ে, ওই প্রচণ্ড গ্রামে তুমি পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না। বটে। গৌরী বলছে, তবে? ও পাপ বিদায় করো, তারপর ভেবে দেখবো। খবর দিও, খবর দিও জানালে। আজকে ছেলে বলছে, ঠিক আছে, ওই ঘরের থেকে পাপটা বিদায় করো মুসলমান, তারপর আমায় খবর দিও, আমি ভেবে দেখবো তোমাকে আমার কাছে রাখা যায় কিনা। ছেলেটা, মানে গৌরবী বলতে চাচ্ছে, ছেলেটা তো খুব বিদেয় করো। এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে, অজ গায়ে থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে এই ছোড়াকে ছেড়ে দাও না কেন, বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। দেখো, যোশী বলেছিল এই ছেলেকে কলকাতায় ছেড়ে দিয়ে আসি, আর ওর ছেলে বলছে, অর্থাৎ নিবারণ গৌরবীকে বলছে, বাংলাদেশে মুক্তিযুদ্ধ হচ্ছে, সেখানে মারামারি কাটাকাটি চলছে, ওই দেশের থেকে প্রচুর লোক এই দেশে আসছে, তো তুমি বলো তো এই ছেলেকে ওই রিফিউজি ক্যাম্পে ছেড়ে দিয়ে আসি, যেখানে এক দেশ থেকে অন্য দেশের শরণার্থীরা এসে থাকে, সেই ক্যাম্পে একে ছেড়ে দিয়ে আসি। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। বলছে, আমাদের দেশের কথা মনে আছে? আমি তো দেখিনি, তোমার মনে আছে? মনে পড়ে, বহুকালে চলে এলাম, দেশ ভাগ তারপর হলো রে। সেখানকার মানুষও আসছে কত, ওখানে ওকে ওরা খেতে দেবে? গৌরবী প্রশ্ন করছে। ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে, রোজ দিন হেথা হতা মানুষ মরছে না, ওর কপালে তাকে মরবে। নিবারণের হঠাৎ হাসি পেল, বেশ খানিকটা হেসে নিল নিবারণ, তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখন তোমায় আনতে পারি কি না। তোমার আবার নাতি হবে যে, মানে তোমার বৌমা আবার প্রেগনেন্ট। তো এটা একটা নিয়ম যে যে বাড়ির বৌমা বা বাড়ির পুত্রবধূ যখন প্রেগনেন্ট হয়, তখন শাশুড়িরা সেবা শুশ্রূষা করে। এবার ওর বউ বলছে, নিবারণের বউ, এবার দেখো নিবারণের বউ কি বলছে, সেজন্য ওনাকে কেন বলা বাপু? আমি পোয়াতি, আমি প্রেগনেন্ট, তার জন্য তোমার মাকে কেন বলা? শাশুড়ি নিয়ে ঘর করিনি, আমি তো শাশুড়িকে নিয়ে ঘর করিনি। তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই কেন দাও? ওর বউ বলছে, আমার দোহাই কেন দিচ্ছ? তুমি তোমার মাকে সোহাগ করবে, মা ডাকবে বলে বলো আজকে মার কাছে, মাকে নিজের কাছে আনতে চাইছো। এবার ছেলে বলছে, কেন? নিবারণ বলছে আর কি, তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? তোর মা এসে থালা মেরে যায়, এখানে গিলে যায় 3 সন্ধে, 3 বেলা গিলে যায়, আমার মা পারবে না? ওরে আমার মা সোয়াগী ছেলে, আমার মাকে তুইয়ে তুইয়ে, মানে আমার মাকে বোকা বানিয়ে, আমার মাকে ভুলিয়ে ভালিয়ে বোকা বানিয়ে তুমি 21 টাকা নাওনি, শোধ দিয়েছো? সে কথা মনে করো একবার, আমার মার কাছ থেকে 21 টাকা ধার নিয়েছিলি বোকা বানিয়ে, শোধ করেছো তুমি সেই টাকা? তবে রে। এবার ছেলে বলছে, দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো। বাস রাস্তায় হারা বসেছিল। হারাকে বলল, হারা ঘরে যাই। দোকানের সামনে এসে হারা বলল, তুমি যাও, আমি কেরোচিনি নিয়ে যাই, মানে আমি কেরোসিন নিয়ে যাব। পয়সা কোথায় পাবি? পয়সা তো আমি দিই না মাসি, আমি ওদের কাঠ এনে দিই, পাতা কুড়িয়ে দিই, উনি আমায় টুনি কেরোচিনি লম্প জ্বালতে দেয়। গৌরবী বলে, আন। গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার উপর রাগ করে, কারণ হারার জন্য তার ছেলে এত কথা বলল, ছেলে বৌমার গণ্ডগোল শুরু হলো। কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরোচিনি দিয়ে, বা ওকে কে সাহায্য করে? দেখো, গৌরবীকে সাহায্য করার জন্য হারা কাজ করেছে, দোকানদারের লাঠি পাতা এসব কুড়িয়ে দিয়েছে, কাঠ পাতা, যাতে দোকানদার ওকে একটু কেরোসিন তেল দেবে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো, গৌরবী ঘরে, হারা বারান্দায়। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়। গৌরবী বুঝতে পারছে, আমি যদি হারাকে তাড়াই তাহলে আমার ছেলে আমাকে খেতে দেবে। কিন্তু গৌরবীর বুকের ভেতর থেকে কে যেন না না বলতে লাগলো। কে না না বলছে? গৌরবীর মাতৃত্ব না না বলছে। সে কি হারার মা?
নাকি নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? গৌরবীর আজকে মনে প্রশ্ন জাগছে, আচ্ছা আমি কি হারার মা নাকি নিবারণের মা? নিবারণ তো কোনোদিন তাকে মায়ের মতো সম্মান করেনি, ভালোবাসা দেয়নি। আজকে হারা তাকে যেটুকু ভালোবাসা দিয়েছে, গৌরবীর মনে সংশয় জাগছে, আমি নিবারণের মা নই, আমি হারুন সালেমের মা। কদিন বাদে মুকুন্দ এলো, আর কি মুকুন্দর কানে কথাটা গেছে। একই কথা শুনছি পিসি। কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা, সন্ধেবেলায় ওই উঠোনে পড়ে থাকে। নিবারণ বলছে, না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই। মানে এই হিন্দু মুসলমান একাকার করলে দাঙ্গা টাঙ্গা বাঁধবে, খুন জখম যেখানে সেখানে জমির দাম নেই। আমার এ ভিটে পালবাবুদের দেব, ওরা পার্টি করে, খুঁটির জোর আছে, মানে ওদের অনেক ক্ষমতা আছে, অনেক উঁচু লেভেলের সঙ্গে জানা পরিচয় আছে। ওরা এখানে গুদাম করবে, ওরা ওখানে একটা গুদাম ঘর বানাবে, একটা কোনো কিছুর গুদাম বানাবে, ওরা এখানে একটা কিছুর গুদাম বা আড়ত বানাবে। গরিব বলছে, কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা এ কথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্চা আছে, মানে ওরা পুজো টুজো করে, ওরা হিন্দু, এইসব মুসলমান এই ভিটেতে ছিল জানলে ওরা রাগ করবে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করো, নিজের ঘরে গিয়ে ওঠো, বউ তোমার মন্দ নয়, মানে তোমার বৌমা খারাপ নয়, এই ছেলেটাকে বিদায় করে ছেলের কাছে থাকো। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপাল খারাপ। গৌরবী বলছে, আমার বউ, এখানে বউ মানে বৌমা, বৌমাকে আগেকার দিনের মহিলারা কিন্তু বউ বউ বলে ডাকতো, ও বউ দুটো ভাত দে, মানে বৌমা ভাত দাও, এই রকম আর কি। আহ, এবার মুকুন্দ বলছে, তা দেখো যা পারো করো, তবে ওই ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? অবাক মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি? মুকুন্দ জুতো মশমশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। এবার হারা বাড়ি ফিরেছে, গৌরবী দেখে পাগলের মতো হারাকে পিটাতে গেল। মর মর, তোর জন্য আমার এত দুর্ভোগ, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে, মর তুই মর, তোর যেখানে ইচ্ছে বিদেয় হ। হারা ভয় পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজের ঘরে বসে রইল, বসে বসে মার জন্য কাঁদলো। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো, তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে আসা যাওয়া করতে লাগলো। ঘুমিয়ে হারা দেখছে তার মা আসছে যাচ্ছে, যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাত্রে বসেছে, সব ঠিক আছে। মানে হারার মনে হলো আমি চোখ খুললেই দেখবো মা রান্না করছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল, নিমনিমে অন্ধকার, মানে প্রচণ্ড নিভু নিভু অন্ধকার, অস্পষ্ট অন্ধকার। কেউ কে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাসি গো! হারা ভয়ে কেঁদে উঠল। একটা গান তোমরা অনেকেই শুনবে, যে যতবার দেখি মাগো তোমায় আমি, এই গানে একটা লাইন ছিল, একটু গাইবার চেষ্টা করি, আমি গায়ক নই, তবুও এটা প্রয়োজনেই গাইতে হবে। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে মুখে আসে মা। এই গানটা তোমরা শুনেছ। মানে যখনই আমরা ভয় পাই, সবার আগে সবচেয়ে যাকে ভালোবাসি মা, তাকে ডেকে ডেকে উঠি। কিন্তু আজকে দেখো হারা মাসি গো বলে চিৎকার করলো। মানে ও ও হারার মাসিকেই আজ মার মতো ভালোবাসে। ও হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথায়? শহরে। এখানে একটা লাইন দুবার এসছে, এটা হবে না। এই জায়গাতে একটা জিনিস বুঝবে, গৌরবী যখন হারার জন্য তার ছেলের কাছে, যোশীর কাছে, মুকুন্দের কাছে লাঞ্ছিত হলো, সে প্রাথমিকভাবে রেগে গিয়ে হারাকে তাড়ালো, কিন্তু পরে গৌরবী সবটা বুঝে হারার কাছে নিজেই গেল, যে বলছে চল আমরা শহরে যাব। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা, শোন, আমরা শহরে যাব, সেখানে কেউ কারো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেটা আমরা কোথায় থাকবো মাসি? ফুটপাতারে? কি খাবো? ভিক্ষা করব? কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষে করব? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব, পথে বসে রাঁধবো,
ফুটে শোবো মানে ফুটপাথে শোবো, কাপড় নেতা, গেরিমাটির রং করলে ময়লা হয় না, এই জিনিসটা বুঝবে। গেরিমাটি এক ধরনের গেরুয়া রঙের মাটি। ওর মাসি বলতে চাইলো আমরা ফুটপাথে কোনো মতে রান্না করে খাবো, ভিক্ষা করে কিছু উপার্জন করব, কাপড় জামা গেরিমাটি দিয়ে ধোবো, গেরিমাটি দিয়ে যদি ঘষে কাপড় ধোয়া হয় কাপড় অনেক পরিষ্কার হয়। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি, চলো। মানে কতটা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গল্প। বিশ্বাস করো যতবার এই গল্পটা পড়াই না আমার মানে বুকটা হাহা করে ওঠে। মানে ভীষণ ইমোশনাল একটা গল্প। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। কিসের ভয়? গ্রাম্য সংস্কার, ধর্মের বেড়াজাল কিছু নেই। শহরের মানুষ ব্যস্ত, কে এলো কে গেল, তাদের মধ্যে সম্পর্ক কি, এ নিয়ে ভাবার সময় তাদের নেই। গৌরবী চিরকাল শহরে যেতে ভয় পেত, তাই সে যোশীর হাত দিয়ে সবকিছু বিক্রি করাতো। আজকে গৌরবী সুযোগ পেল ছেলের কাছে থাকবার, তবে সে প্রত্যাখ্যান করল, হয়ে উঠল হারুন সালেমের প্রকৃত মা। সেই হিন্দু মা অন্ধকারে মুসলমান ছেলের হাত ধরে পাড়ি জমালো শহরের দিকে। মন থেকে বলো আজকের ক্লাস কেমন লাগলো? তোমায় যে কথা দিয়েছিলাম আজকের এই 40 মিনিটের ক্লাস করার পর তোমার কাছে গোটা বিষয়টা জলের মতো সহজ হয়ে যাবে। হয়েছে তো? হ্যাঁ আমি জানি আমি উন্নত প্রযুক্তির ব্যবহার করে তোমাদের পড়াতে পারি না, আমার পেছনে ডিজিটাল বোর্ড নেই, ইভেন আমি কোনোদিন বোর্ড ওয়ার্ক করেও পড়াইনি, আমার প্রতিকূলতা আছে। তবে আমি চেষ্টা করি ঈশ্বর যে কণ্ঠস্বর দিয়েছে সেটা দিয়ে তোমাদের বোঝাতে। আমি কতটা পারি কতটা পারি না সেটা তোমরা বলবে, আমার সার্টিফিকেট দেবে তোমরা, তোমরা জানিও কেমন পারলাম। যদি কোথাও অসুবিধে হয় কমেন্টে লিখো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী ক্লাসে কোনটা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও কমেন্টে লেখো। আর সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই অলরেডি প্রকাশিত, নীল রঙের বইটা 4th সেমিস্টারের বই। মাঝখানে কিছুদিন আমাদের বই আউট অফ প্রিন্ট ছিল, এখন আবার নতুন সংস্করণ এসেছে, নতুনভাবে বই ছাপা হয়েছে। বাড়ির পাশে যে কোনো বইয়ের দোকান, অনলাইনে রিটেল মহারাজ, ফ্লিপকার্ট, অ্যামাজন এই সাইটগুলো, তাছাড়া কলেজ স্ট্রিট, সর্বত্র বই পাওয়া যাচ্ছে। কোনো দোকানে বই না পেলে দোকানদার ভাইকে এই বইটি এনে দিতে বলো, তিনি অবশ্যই এনে দেবেন। আজকের ক্লাস শেষ করব, যেতে যেতে আবারও একটা কথা বলবো, গল্পটা মনোযোগ দিয়ে পড়ো, উপলব্ধি করার চেষ্টা করো। হলুদ পোড়া গল্প আগে পড়িয়ে দিয়েছি, নানা রঙের দিন আগে পড়িয়ে দিয়েছি, এমনকি তোমাদের জন্য কেন এলো না কবিতাটাও পড়ানো আছে। বাকি দুটো কবিতা রয়েছে, সেগুলোও আমি খুব তাড়াতাড়ি পড়িয়ে দেব। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘক্ষণ ক্লাস করেছো, আমি তোমার প্রতি গর্বিত। আমি জানি তুমি আশানুরূপ রেজাল্ট 4th সেমিস্টারে করতে পারবেই। আমার শুভকামনা রইল।